আজকের ভিডিওতে আমরা কথা বলবো IELTS এর স্পিকিং পার্ট নিয়ে। স্পিকিং পার্টে কি কি প্রশ্ন থাকে, মানে কোন ধরনের প্রশ্ন থাকে, মার্কিং ক্রাইটেরিয়া এবং কি কি কমন মিস্টেক আমরা করে থাকি, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওটা। সুতরাং আপনি যদি আজকের ভিডিওটা দেখেন সবটা, তাহলে বুঝতে পারবেন যে স্পিকিং প্র্যাকটিসের জন্য আপনাকে কি কি পড়তে হবে বা কিভাবে আপনি নিজেকে তৈরি করবেন এবং কোন কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম আমি চলে আসি IELTS এর স্পিকিং টেস্টটা কেমন হয়। স্পিকিংয়ে মূলত তিনটা পার্ট থাকে। প্রথম পার্টে হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট। এখানে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার সম্বন্ধে একটু বিস্তারিত জিজ্ঞেস করবে, আপনার হবিস, এই ধরনের কিছু প্রশ্ন থাকে। 2 নম্বর হচ্ছে কিউ কার্ড। সেখানে যে কোনো একটা টপিক থাকবে, সেই টপিকের উপরে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে এবং সেই 2 মিনিটের মধ্যে 3টা প্রশ্নের উত্তর থাকতে হবে। সেই জন্য আপনাকে 1 মিনিট সময় দিবে আপনার প্রশ্নের উত্তর রেডি করার জন্য এবং তারপর আপনি আপনার 2 মিনিটে এই আনসারটা দিবেন। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে 2 নাম্বারের সাথে রিলেটেড থাকে বা ফলোয়িং প্রশ্ন থাকে অনেকগুলো, যেগুলো 3 নাম্বার পার্টে করবে। তো এই 3টা পার্ট নিয়ে হচ্ছে বেসিক্যালি IELTS এর স্পিকিং টেস্ট। এবার আমরা আসি, এই যে স্পিকিং টেস্টটা আপনি দিবেন সেটার মার্কিং ক্রাইটেরিয়া কি। মানে আপনারা যারা IELTS নিয়ে পড়াশোনা করেছেন অথবা IELTS দিবেন ভাবছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে IELTS এর স্কোরটা হচ্ছে 9 হচ্ছে হাইয়েস্ট স্কোর। তো আপনি প্রত্যেকটা টেস্টে যে 9-এর মধ্যে যতই পাবেন, সেটার একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে। তো আমরা এখন জেনে নিব যে আপনি স্পিকিং টেস্টের ক্ষেত্রে আপনার কি কি মার্কিং ক্রাইটেরিয়া থাকতে পারে। সর্বপ্রথম হচ্ছে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। মানে আপনি যখন কথা বলবেন, আপনার কথার মধ্যে ফ্লুয়েন্সি থাকতে হবে। আমরা অনেক সময় অনেক ভালো ইংরেজি জানি বা বুঝি, কিন্তু আমরা যখন বলতে যাই তখন আমরা থেমে যাই, আমাদের মধ্যে অনেক ফ্ল্যাম্বল হয়, অনেক মানে এরকম করতে থাকি আমরা। তো এই জিনিসগুলো না রেখে যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, এবং কোহেরেন্স মানে হচ্ছে আপনি যে কথাগুলো বলছেন এগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন, এই ওয়ার্ডগুলো যেই টপিক নিয়ে আপনি কথা বলছেন এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো প্রথম মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। দ্বিতীয় মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। মানে আপনি যে বলছেন, আপনার শুধু ফ্লুয়েন্ট কথা বললেই তো হবে না, আপনার সেই কথাগুলো সঠিক হতে হবে। মানে আপনি যে গ্রামার ইউজ করছেন সেই গ্রামারটা ঠিক হতে হবে এবং আপনার যে অ্যাকুরেসিটাও এখানে থাকতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে, আমরা ইংরেজিতে পটপট করে কথা বলে ফেলি, আমাদের গ্রামার ঠিক থাকে না। আমরা প্রথম প্র্যাকটিসের জন্য আমরা এটা অবশ্যই করতে পারি, কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে এই যে গ্রামারের যে বিষয়টা, এটা আমাদের আয়ত্ত করতে হবে যে আমরা যে কথাগুলো বলবো সেগুলোর গ্রামারটা যেন ঠিক থাকে। কারণ আপনার কথা যারা শুনছে বা যারা ইন্টারভিউটা নিচ্ছে, তারা তো ইংলিশ স্পিকার বা তারা নেটিভ স্পিকার, তারা অনেক ভালো জানে এবং বোঝে। আপনিও সে পর্যায়ে একদম তাদের মতো যেতে না পারলেও ভালো করতে পারবেন, কারণ আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি ভালো করার সম্ভাবনা আপনার মধ্যে আছে। কারণ বাংলাদেশে অনেকে 8.5, 9 আউট অফ 9ও পায়। তো আপনি কেন পারবেন না? আপনিও পারবেন যদি আপনার চর্চাটা ঠিক থাকে। 3 নাম্বার হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনি কত স্ট্রং ভোকাবুলারি ইউজ করতে পারেন। মানে আমরা যেসব কমন ওয়ার্ড ইউজ করি, এইসব কমন ওয়ার্ড ইউজ না করে এটার একটু আনকমন ভার্সন, আনকমন বলবো না আমি বলবো যে এটার একটু উন্নত ভার্সন। যেমন আমরা বাংলায় যদি শুদ্ধ কথা বলি, ইংরেজির ক্ষেত্রে অবশ্য আমি এইভাবে এক্সাম্পলটা দিতে পারবো না। আপনাকে যেটা আমি বুঝাতে পারবো সেটা হচ্ছে, আমরা যেই কথাগুলো বলি আর আপনি যদি কোনো ইংরেজি বই পড়তে যান, তখন দেখবেন যে ভোকাবুলারিগুলো একটু চেঞ্জ করা থাকে সেখানে। আমরা একদম কমন ইংরেজি না বলে একটু সুন্দর, একটু সফিস্টিকেটেড ইংরেজি যদি ইউজ করি, একটু ওয়াইড ভ্যারাইটি অফ ভোকাবুলারি যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের ক্ষেত্রে লেক্সিক্যাল রিসোর্সটা আমাদের অনেক স্ট্রং থাকবে। আর আপনাদের কাছে আমি দুঃখিত, বাইরের নয়েজ অনেক বেশি হচ্ছে, কারণ আমি বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে। ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন। আর আমাদের বাড়ির পাশে একটা ছোট স্কুল আছে, তো স্কুলে পড়াচ্ছে এখন, সে কারণে একটু নয়েজ আসছে। আশা করি আপনারা এই জিনিসটা মানে অ্যাকসেপ্ট করে নেবেন। পারিপার্শ্বিক যে শব্দ আছে, আমার কথাটাকে গুরুত্ব দিবেন, আমার কথাটা শুনবেন। তো আমরা 3 নাম্বার পর্যন্ত গেলাম। প্রথম হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, 2 নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, 3 নাম্বার হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে রিচ ওয়ার্ড ইউজ করা। কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে পারছি না, কারণ আমি এখন আপনাদেরকে বলতে আমি আসলে ভাবতে পারছি না কোনটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিব। আমি এগুলো নিয়ে আরও ভিডিও বানাবো পরে, কারণ স্পিকিং টেস্টের অনেক কিছু টিপস আছে, অনেক কিছু জানার আছে, যেগুলো জানলে আপনি স্পিকিং আরও ভালো করতে পারবেন। যাই হোক, সেগুলো নিয়ে আমরা আরও ভিডিও বানাবো। 4 নাম্বার হচ্ছে
প্রোনাউন্সিয়েশন, মানে আপনি যখন ইংরেজিটা বলছেন আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক থাকতে হবে। যেমন ধরুন আমি এখন বলছি প্রোনাউন্সিয়েশন, কিন্তু আমি যখন শিখেছি এই প্রোনাউন্সিয়েশন বলাটা তখন আমি বলতাম প্রোনাউন্সিয়েশন এই টাইপের কিছু একটা বলতাম, কিন্তু অরিজিনালি কিন্তু এটা আনসারটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। যেমন আমরা অনেক সময় আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা যদি ঠিকমতো আমাদের ইউজ করতে হয়, যেমন অনেস্টকে অনেকে হনেস্ট বলে, মানে এইচটা যে এখানে উজ্জ্ব থাকবে এটা অনেকের মাথায় থাকে না। এমন নানান ধরনের ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর যে সঠিক উচ্চারণ সেটা আমাদেরকে জানতে হবে। এবং এই 4টা জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি আমাদের টেস্টের সময়, আমাদের পরীক্ষার সময়, তাহলে আপনার আইএলসে একটা ভালো স্কোর আসার অনেক অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এই 4টা জিনিস কি কি আমি ডিসপ্লেতে আবার দিয়ে দিচ্ছি, সবাই পয়েন্ট আউট করতে পারবেন। এবং আইএলটিএসের যে বই আছে বা অনলাইনে সব জায়গায় দেওয়া আছে কি কি রিসোর্স আছে, আপনারা এগুলো ঘাটলে অনেক কিছু পাবেন। এবারের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কমন মিস্টেক আমরা কি কি করে থাকি আইএলটিএস স্পিকিং টেস্টের ক্ষেত্রে। তো আমি আমার এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, প্রথমে আমার খুবই কনফিডেন্স ছিল যে আমি স্পিকিংয়ে খুব ভালো করব, কারণ আমি তো ইংরেজি অনেক ভালো বুঝি, কথা বলতে পারি, ইংরেজি ভাষা সব কিছু আমার ভালো ধারণা আছে। কিন্তু যখন আমি মক টেস্ট দিতে যাই তখন দেখলাম আমার ইংরেজিতে অনেক দুর্বলতা, মানে আমি জানি আমার মাথায় আসে কিন্তু আমি ডেলিভার করতে যখন যাই তখন আমি ঠিকমতো ডেলিভার করতে পারি না। এই ওভার কনফিডেন্সটা থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনাকে মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি কিউ কার্ডগুলো দেখে দেখে প্রশ্নের উত্তরগুলো নিজে নিজে দিয়ে দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার জড়তাটা একটু কাটবে। আর যাদের অনেক বেশি জড়তা তারা ইংরেজি পত্রিকা অথবা বই যখন রিডিং পড়বেন তখন একটু লাউডলি পড়বেন। লাউডলি পড়লে কী হবে, আপনার মুখের জড়তাটা ভাঙবে। যেমন আমরা বাংলা উচ্চারণ যেভাবে করি সেটার জন্য আমাদের মুখের নড়াচড়া এক ধরনের হয়, ইংরেজির উচ্চারণ, ইংরেজির কথা বলা সেগুলো কিন্তু ডিফারেন্ট। কিন্তু আপনি যখন আওয়াজ করে করে পড়বেন আপনার মুখের যে জড়তা আছে সেই জড়তাটা ছাড়বে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে নার্ভাসনেস। এক তো কিছু মানুষের ওভার কনফিডেন্স থাকে, কিছু মানুষ নার্ভাস, কিছু বলবো না, ম্যাক্সিমাম মানুষই নার্ভাস থাকে, কারণ আইএলটিএস স্পিকিং টেস্টটা প্রথমে হয় আর পরের যে 3টা আছে সেটা 1 দিন বা 2 দিন পরে হয়। তো প্রথম এক্সাম এটা নিয়ে নার্ভাসনেস থাকে, এবং নার্ভাসনেস থাকার কারণে কিন্তু আপনি জেনেও একটা জিনিস ভালোভাবে আনসার করতে পারবেন না। এইটা অনেক বড় একটা সমস্যা। এই জন্য আপনি যতটুকু সম্ভব একটু ইজি থাকার চেষ্টা করতে হবে। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যখন মক টেস্ট দিবেন তখন ইন্টারভিউয়ার আপনার সাথে কীভাবে বিহেভ করবে আমি জানি না, কিন্তু ফাইনাল এক্সামের সময় যে আপনার সাথে কথা বলবে উনি খুব স্মাইলি ফেস নিয়ে কথা বলবে এবং খুব কমফোর্ট নিয়ে কথা বলবে আপনার সাথে। মানে আপনার যেন কোনোভাবেই মনে না হয় যে সে একটা সিরিয়াস পরীক্ষা নিচ্ছে, এই ধরনের একটা ফিল আপনি তার কাছ থেকে পাবেন। সুতরাং আপনি চেষ্টা করুন একটু ইজি হয়ে যাওয়ার, এবং তারাও আপনি খারাপ করলেও কিন্তু তারা মুখ অন্ধকার করে রাখবে না, তারাও হাসি মুখে আপনাকে প্রশ্ন করবে, যেখানে থামানো দরকার সেখানে থামাবে। সেই জন্য কোনো টেনশন না করে আপনি একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে যাওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে ইররিলেভেন্ট আনসার। অনেক সময় হয় আমাদেরকে যে প্রশ্নটা করে আমরা সেই প্রশ্নটা ধরতে পারি না, অথবা ধরতে পেরে সেটা নিয়ে কি বলবো বা বলতে বলতে আমরা অন্য জায়গায় চলে যাই, মানে যে জিনিসগুলো আমার মাথায় আগে থেকে হয়তো আমি ভেবে রেখেছিলাম সেই জায়গায় আমরা চলে যাই, সেটা করলে ইররিলেভেন্ট হয়ে যায়। তখন আপনার যত ফ্লুয়েন্সি থাকুক, যত গ্রামাটিক্যাল রেঞ্জ ভালো হোক, আপনার কিন্তু মার্কিং আপনি পাবেন না, কারণ আপনি রিলেভেন্ট আনসার করেন না। ইররিলেভেন্ট আনসার করলে তখন আপনাকে তারা মার্কিং দিবে না এবং আপনাকে মাঝখানে থামিয়ে দিবে, তখন আপনার কনফিডেন্সটা আরও লো হয়ে যাবে যে আমি তো কিছু বলতে পারলাম না। সেজন্য চেষ্টা করতে হবে তারা যে প্রশ্নটা করে সেটা শোনা, ঠিকমতো শুনে মাথার ভেতরে ভেবে এটাকে আস্তে আস্তে ফ্লুয়েন্টলি, আপনি দ্রুত যে বলতে হবে এমন না, কিন্তু একটা ধারাবাহিকভাবে আপনি আপনার আনসারগুলো ঠিকমতো করবেন, তাহলে আপনার টপিকে আপনি থাকতে পারবেন, ইররিলেভেন্ট আনসার আপনার হবে না। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে শর্ট আনসার। ধরেন আমাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়, তা আমি বলবো যে আই এম ফ্রম কুমিল্লা। এটাই আমি যদি এই আনসারটা দিই তাহলে কিন্তু এটা একদম ছোট আনসার হয়ে গেল। কিন্তু আমি যদি আরেকটু বড় আনসার করি যে আই এম ফ্রম কুমিল্লা, ইট ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, আমি জানি না আসলে ইস্টার্ন পার্টে কিনা, যাই হোক ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইট হ্যাজ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস, তখন কিন্তু আমার আনসারটা একটু বড় হয়ে গেল। আপনারা যখন আইএলটিএস এর প্রিপারেশন নেবেন আপনাদেরকে এই জিনিসগুলো জানানো হবে যে এত শর্ট আনসার করা যাবে না, একটু
একটু বড় বড় আনসার করতে হবে। পরবর্তীতে যখন প্রশ্নগুলো করবে যেগুলো একটু ডিটেইল আনসার করা যায় সেগুলো আপনি একটু ডিটেলসে প্রশ্ন করবেন। যেমন ধরেন আমাকে একটা প্রশ্ন করেছিল যে ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অর স্টাডিং, তো আমি চাকরি করে বলেছি। তো আমি যদি শুধু বলতাম যে আই এম কারেন্টলি ওয়ার্কিং, তাহলে কিন্তু জাস্ট একটা সেন্টেন্স সে কিন্তু আমাকে জাজ করতে পারবে না যে আমি কত ভালো ইংরেজি বলছি, কারণ আমি একটা সেন্টেন্সে শেষ করে ফেলেছি। কিন্তু আমি বলেছি না, আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্ক ফর মেনি এজেন্সিজ, আই অলসো ক্রিয়েট ভিডিওস ফর অ্যাজ এ ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর। তো এরকমভাবে আমি একটু বড় আনসারটা দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন যখন আপনাকে করবে আপনি রিলেভেন্ট আনসার দিবেন এবং একটু বড় করার চেষ্টা করবেন। আপনি ভয় পাবেন না যে আপনি বেশি বড় করে ফেলবেন, কারণ এক্সামিনার যে আছে উনি আপনাকে সময় মতো ঠিকই থামিয়ে দিবে। সেজন্য আপনি চেষ্টা করবেন একটু ভালোভাবে কোশ্চেনের আনসারটা করা। তো এই হচ্ছে আইএলটিএস এর স্পিকিং টেস্ট নিয়ে একটা ওভারঅল আলোচনা। আমার ধারণা আপনারা এতক্ষণ যদি দেখে থাকেন আপনাদের কিছুটা হলেও আইডিয়া আসবে, এবং প্রত্যেকটা পার্ট নিয়ে আমি এভাবে একটা করে ভিডিও বানিয়ে তারপরে এগুলোর উপরে আরও ডিটেলসে ভিডিও বানাবো কীভাবে আপনি প্রিপারেশন নেবেন। এবং অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন, কারণ আইএলটিএস নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি মনে করি আপনাদেরকেও আমি হেল্প করতে পারবো যে কোনো ধরনের, মানে কীভাবে আপনারা ভালো স্কোর করতে পারবেন। ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন। আবার দেখা হবে সামনের ভিডিওতে, এবং আমাকে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। খুদা হাফেজ।